নিউটনের বলবিদ্যার আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। গত ক্লাসে আমরা হচ্ছে ঘর্ষণ দেখছিলাম, তাই না? ঘর্ষণের স্থিতি ঘর্ষণ দেখছি, গতীয় ঘর্ষণ দেখছি এবং গতীয় ঘর্ষণের কেস নাম্বার 2 দেখেছি। কেস নাম্বার 2টা আমি একবার একটু রিভিউ দিয়ে নিই। ওকে, আচ্ছা, কেস নাম্বার 2টাতে কি ছিল একটু দেখি। ধরেন এরকম ছিল, তাই না? হচ্ছে কেস নাম্বার 2, ঘর্ষণের কেস নাম্বার 2। এটা হচ্ছে গতীয় ঘর্ষণ দেখতেছিলাম আমরা, গতীয় ঘর্ষণের কেস নাম্বার 2। কেস নাম্বার 2 কিছুই না, সিম্পলি হচ্ছে আমরা একটা অবজেক্টকে ছেড়ে দিয়েছিলাম, তাই না? এই জায়গায় অবজেক্ট একটাকে ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে এরকম ভাবে। ওকে, সো এই অবজেক্টটা মুভমেন্ট কেমন হবে বা এই অবজেক্টের ত্বরণ বা অ্যাক্সিলারেশন কেমন হবে সেটা আমরা দেখতেছিলাম মূলত। তো এই অবজেক্টটার যে উপরে কি কি ফোর্স আছে সেগুলো আমরা আগে দেখছিলাম, বের করছিলাম, তাই না? টোটাল ফোর্স কয়টা আছে, সেই ফোর্সগুলো 4টা ফোর্স ছিল। বাট এই অবজেক্টটা সরাসরি নিচের দিকে হচ্ছে কি কাজ করে বলেন তো? একদম খাড়া নিচের দিকে mg একটা ফোর্স কাজ করে। এই কোণটা যদি থিটা হয় তাহলে আমাদের বলতে পারতেছিলাম আমরা যে এর এই যে তলের সাথে বাঁকা তল বা হেলানো তলের সাথে যে কোণটা এখানে লম্বভাবে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে কি থিটা। তাহলে এই যে কম্পোনেন্ট বা উপাংশ সেটা কি হবে mg cos থিটা। ঠিক আছে, আরেকটা কম্পোনেন্ট যদি আমরা নেই তার পারপেন্ডিকুলার বা লম্ব কম্পোনেন্ট, এটা হবে হচ্ছে mg sin থিটা। এই কম্পোনেন্টগুলো ডিভাইড করতে পারতে হবে আমাদের সবাইকে, ঠিক আছে? আচ্ছা, আর কি ফোর্স ছিল এখানে বলেন তো? এখানে হচ্ছে তলের সাথে প্রতিক্রিয়া বল আর ছিল, তলের সাথে প্রতিক্রিয়া বল আর ছিল, তলের সাথে লম্বভাবে প্রতিক্রিয়া বল সবসময় কিরকম ভাবে থাকে? তলের সাথে লম্বভাবে থাকে। আর যেহেতু ঘর্ষণ বল পড়তেছে, আমরা ধরে নিচ্ছিলাম যে এই তলটাতে ঘর্ষণ বল কাজ করতেছে এবং ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল Fk। ঠিক আছে, তাহলে আমাদের এই বস্তুটার আমরা হচ্ছে কয়টা বল দেখতেছি? 4টা বলের উপর কাজ করতেছে। এই অক্ষটাকে যদি আমরা হচ্ছে এক্স অক্ষ ধরে নিই, তলটাকে যদি আমরা এক্স অক্ষ ধরে নিই এবং তলের সাথে লম্ব যে ডাইরেকশনটা সেটাকে যদি আমরা হচ্ছে ওয়াই অক্ষ ধরে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের ডিরেকশনে কয়টা ফোর্স থাকে? 2টা ফোর্স থাকে। একটা হচ্ছে ঘর্ষণ বল Fk আর হচ্ছে mg sin থিটা। ওকে, আর এটা হচ্ছে তলের সাথে লম্ব দিকে কয়টা উপাংশতে লম্ব দিকে কয়টা বল থাকে? একটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর হচ্ছে mg cos থিটা। তাহলে mg কোথায় গেল? mg কেই তো আমরা ভাগ করে নিয়েছি, 2টা উপাংশে বিভক্ত করে নিয়েছি, তাই না? এখানে আমরা যদি ধরে নিই যে বস্তুটা হচ্ছে এই তল বরাবর নিচের দিকে গতিশীল, তাহলে বস্তুর ত্বরণের দিক হচ্ছে এইটা। প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে আমরা কি কি করলাম ফিগারের মধ্যে, তাই না? তাহলে বস্তু এদিকে অগ্রসর হচ্ছে, গতিশীল হচ্ছে। তাহলে এদিকে হচ্ছে ত্বরণ আমরা ধরে নিচ্ছি এ। তাহলে ত্বরণের দিকে একটা বল আছে হচ্ছে mg sin থিটা এবং ত্বরণের বিপরীত দিকে একটা বল আছে হচ্ছে Fk। ত্বরণের বিপরীত দিকে একটা বল আছে হচ্ছে Fk বা ঘর্ষণ বল। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এই বস্তুটার সাথে এই তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউকে। এই তলের এই বস্তুর সাথে ঘর্ষণ গুণাঙ্ক কত? মিউকে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এখানে আমাদের কয়টা এক্সিসে কাজ করতেছি? টোটাল 2টা এক্সিসে। তাহলে ফার্স্টে আমরা লিখব হচ্ছে সামেশন অফ Fx। এক্স অক্ষ বরাবর যতগুলি বল থাকবে সবগুলি বলের যোগফল হবে হচ্ছে ma, কারণ এক্স অক্ষ বরাবর বস্তুটা a ত্বরণ প্রাপ্ত হয়েছে, তাই না? তাহলে এখন এখানে a ত্বরণের দিকে বলটা কে আছে বলতো? mg sin থিটা। তার বিপরীত দিকে আছে হচ্ছে Fk। তাহলে আমরা এখানে কি লিখি? mg sin থিটা মাইনাস হচ্ছে Fk, mg sin থিটা মাইনাস হচ্ছে Fk ইজ ইকুয়াল টু ma। ডান, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বরে যাব হচ্ছে আমরা কি বলেন তো? 2 নম্বরে আমরা দেখব হচ্ছে সামশন অফ Fy। সামশন অফ Fy কত হবে বলেন তো? ইজ ইকুয়াল টু কত হবে? 0। কেন 0? কারণ y অক্ষ বরাবর বস্তুটার কোনো গতি নাই, কোনো ত্বরণ নাই। তার মানে y অক্ষ বরাবর ত্বরণ যদি শূন্য হয়, ত্বরণের মান যদি শূন্য হয়, তাহলে মোট বল কত হবে? 0 হবে। তাহলে y অক্ষ বরাবর বল কয়টা আছে? 2টা আছে। একটা হচ্ছে প্রতিক্রিয়া বল r উপরের দিকে, আর তার ঠিক বিপরীত দিকে আছে হচ্ছে মাইনাস mg cos থিটা। তাহলে mg cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে r ইকুয়াল টু কি লিখতে পারি? mg cos থিটা, mg cos থিটা। এইবার আসে হচ্ছে Fk এর পালা। Fk কে আমরা কি লিখতে পারি? Fk ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে μk ইন্টু r, তাই না? μk ইন্টু r। আর এখানে r এর জায়গায় আমরা কি পেয়ে গেছি? অলরেডি r এর জায়গায় আমরা পেয়ে গেছি হচ্ছে mg cos থিটা। তাহলে r এর জায়গায় পেয়ে গেছে হচ্ছে mg cos থিটা।
তাহলে এখন আমরা এম জি সাইন থিটা মাইনাস লিখতে পারি হচ্ছে এম জি কস থিটা ইন্টু আর, মানে সরি মিউ কে ইন্টু এম জি কস থিটা, মিউ কে ইন্টু এম জি কস থিটা ইজ ইকুয়াল হচ্ছে এম এ, বোথ সাইড থেকে এম 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 কাটা, তাহলে থাকে হচ্ছে জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা ইজ ইকুয়াল হচ্ছে এ। তাহলে আমরা ঘোরায় লিখতে পারি এ ইজ ইকুয়াল টু জি যদি কমন নেই তাহলে সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। এটা হচ্ছে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। তাহলে ইকুয়েশনটা ফর্ম করা আমরা শিখে গেছি, ইকুয়েশন আমরা ফর্ম করতে পারবো এখন। এটাই হচ্ছে অঙ্ক করার প্রসিজিওর, ঠিক আছে, বুঝে গেছে? এটা হচ্ছে কেস 2 ছিল, গত ক্লাসে আমরা হচ্ছে কেস 2 এটা দেখছিলাম। নতুন করে তোলার দরকার আছে? নতুন করে তোলার কোনো দরকার নেই। এবার আমরা যাবো হচ্ছে কেস 3 তে, যাবো হচ্ছে কেস 3 তে। ওকে, কেস 3 তে আমরা কি দেখব? কেস 3 তে এই বস্তুটার উপরে দেখো তো, কেস 2 তে বাইরে থেকে কোনো আমরা বল প্রয়োগ করছিলাম? এই বস্তুটার উপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছিলাম? বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি নাই। এইবার হচ্ছে এই বস্তুটাকে আমরা চেষ্টা করব বাইরে থেকে একটা বল প্রয়োগ করার, বাইরে থেকে একটা বল প্রয়োগ করার। আচ্ছা, বাইরে থেকে কিরকম বল প্রয়োগ করার চেষ্টা করব? আচ্ছা, থাকলো এরকম কোইনসাইড করে গেছে। ওকে, আচ্ছা, বাইরে থেকে বল প্রয়োগ করার আমরা চেষ্টা করবো যে বস্তুটাকে নিচের থেকে উপরের দিকে একটা বল প্রয়োগে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এফ বল প্রয়োগে, একটা এফ বল প্রয়োগে এবার বস্তুটাকে নিচের থেকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগের কেসটা কি ছিল? বস্তুটাকে তলের উপরে ছেড়ে দিয়েছিলাম, সে কিভাবে গতিশীল হচ্ছে, যেমন আমরা ওই যে দেখছিলাম বেঞ্চের মধ্যে একটা অবজেক্টকে ছেড়ে দিয়েছিলাম, সে নিচের দিকে স্লাইড করে চলে যাচ্ছিল। এবার হচ্ছে এরকম একটা হেলানো তল আছে, সেই হেলানো তল বেয়ে আমরা একটা বস্তুকে টেনে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি একটা বল প্রয়োগে, এফ বল প্রয়োগে। তাহলে এখন বস্তুর উপরে মোট কি কি বল কাজ করতেছে সেটা আমরা আবার দেখব, ঠিক আছে? তাহলে বস্তুর উপরে প্রথমে কি থাকবে বলতো? আচ্ছা, এই যে হেলানো তলটা, এই কোণটা কত? সেটা হচ্ছে থেটা। এই খাড়া নিচে দিকে কি কাজ করে? এমজি। এমজিকে আমরা কি করতে পারি? দুইটা উপাংশে বিভক্ত করতে পারি। দুটো উপাংশ কি কি হবে? একটা হচ্ছে এই যে তলের সাথে লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে, এই তলের সাথে লম্ব দিকে এই কোণটা যদি থেটা হয়, গত ক্লাসে দেখেছি আমরা, এই কোণটাও কি হবে? থেটা হবে। তাহলে এই উপাংশটা কি হবে বলেন তো? এমজি কস থেটা। ঠিক তার সাথে লম্ব দিকের যে উপাংশ, সেই লম্ব দিকের উপাংশটা কি হবে বলতো? লম্ব দিকের উপাংশটা কি হবে? এমজি সাইন থিটা। এমজি কস থিটা যেদিকে, তার সাথে লম্ব দিকের উপাংশটা হয় হচ্ছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। এমজি কস থিটা যেদিকে, তার সাথে লম্ব, এমজি কস থিটার সাথে লম্ব দিকে হচ্ছে এমজি সাইন থিটা। মেইন ভেক্টরটাকে মাঝখানে রেখে তার লম্ব দিকে উপাংশ হচ্ছে এমজি সাইন থিটা। আর তলের প্রতিক্রিয়া বল আর কোন দিকে কাজ করে? তলের প্রতিক্রিয়া বল আর কাজ করে হচ্ছে তলের সাথে লম্বভাবে, তলের সাথে লম্বভাবে। এই যে প্রতিক্রিয়া বল আর তলের সাথে লম্বভাবে কাজ করে। তাহলে এখন আমরা সেম কাজটা আবার করব। এখানে অক্ষ ধরে নেব, এক্স অক্ষ কোনটা? ধরে নেই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, যেদিকে আমরা ইচ্ছা ধরে নিই যে তলটাই হচ্ছে, তল বরাবর যে অক্ষটা সেটা হচ্ছে এক্স অক্ষ, আর তলের সাথে লম্ব বরাবর যে অক্ষটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এবার বলেন তো, এক্স অক্ষে কয়টা বল আছে আর ওয়াই অক্ষে কয়টা বল আছে? এক্স অক্ষে দুইটা, ওয়াই অক্ষে দুইটা। আমরা তো ঘর্ষণের কেস করতেছি, তাই না? ঘর্ষণের কেস করতেছি। এখানে কি কোনো ঘর্ষণ বল কাজ করবে না? ঘর্ষণ বল কাজ করবে কিনা? আচ্ছা, বস্তুটাকে টেনে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে বস্তুর উপরে ত্বরণ কোন দিকে থাকবে? বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে ত্বরণ বস্তুটার উপরের দিকে যাচ্ছে। তাহলে এবার ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে না? তাহলে এক্স অক্ষ বরাবর আরেকটা বল আসে না, সেটা কি? ঘর্ষণ বল, এবং সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল এফ কে, গতীয় ঘর্ষণ বল এফ কে। বুঝা যাচ্ছে আমার কথা? তাহলে বলেন এবার এক্স অক্ষে আসলে কয়টা বল আছে, ওয়াই অক্ষে কয়টা বল আছে? এক্স অক্ষে তিনটা বল আছে, একটা হচ্ছে ঘর্ষণ বল, একটা হচ্ছে এমজি সাইন থিটা, আর একটা হচ্ছে এফ বল, ঠিক আছে? আর ওয়াই অক্ষে দুইটা, একটা হচ্ছে প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে এমজি কস থিটা, এমজি এর একটা উপাংশ এমজি কস থিটা। তাহলে আমরা এখানে ফার্স্টে ফাংশন অফ এফ ওয়াই লিখে ফেলি।
যেহেতু এটা 0 হয়, সামেশন অফ এফ ওয়াই হচ্ছে 0, তাহলে ওয়াই অক্ষ বরাবর দুইটা বল, একটা হচ্ছে আর একটা হচ্ছে এমজি কস থিটা। আর এর বিপরীতে এই জন্য আর যদি পজিটিভ হয় তাহলে এমজি কস থিটা নেগেটিভ হবে। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলেন তো, এমজি কস থিটা। তাহলে ঘর্ষণ বল এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইন্টু আর। মিউ কে কি ছিল বলেন তো, এই বস্তুটার সাথে এই তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে, এই তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ কে। তাহলে এবার আমরা মিউ কে রাখবো, আর এর জায়গায় কি লিখবো, এমজি কস থিটা। পুরোটাই আগের কেসের মতো না, আগের কেসে যা ঘটনা ঘটছে। তাহলে চেঞ্জটা কোথায় আসছে বলেন তো, এক্স এক্সিসে একটা এক্সট্রা ফোর্স চলে আসছে, তাই না, এক্স এক্সিসে এক্সট্রা ফোর্স চলে আসছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো এবার, এম এ, কারণ এক্স অক্ষ বরাবর সে এ ত্বরণ প্রাপ্ত হচ্ছে। তাহলে এক্স অক্ষ বরাবর কি কি বল আছে, এক্স অক্ষ বরাবর তিনটা বল আছে, এমজি সাইন থিটা, মিউ কে আর হচ্ছে এফ। আমরা যদি এফ কে পজিটিভ ধরি তাহলে এই দুটাকে নেগেটিভ ধরতে হবে না, এফ কে এবং এমজি সাইন থিটাকে, কারণ এফ এফ কি করতেছে বলেন তো, এ ত্বরণ দিচ্ছে। তাহলে এফ এ ত্বরণ দিচ্ছে, তাকে বাধাপ্রাপ্ত করতেছে কে, একটা হচ্ছে এমজি সাইন থিটা তার পিছন দিকে কাজ করতেছে, আর কে কাজ করতেছে বলেন, মাইনাস এফ কে কাজ করতেছে, ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে এফ মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে এর জায়গায় কি লিখবো, মিউ কে ইন্টু এমজি কস থিটা ইজ ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে আমরা একটু ঘুরায় লিখি, এম এ ইজ ইকুয়াল হচ্ছে এফ মাইনাস এমজি সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু এমজি কস থিটা। বোঝা যাচ্ছে? তাহলে ত্বরণ বের করতে হলে এম দিয়ে ভাগ করে দিব, তাহলে এটা হচ্ছে এফ বাই এম হবে, আর এখান থেকে এম কাটা চলে যাবে, এখান থেকে এম কাটা চলে যাবে, এটা হবে জি সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু জি কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ত্বরণের মান বের করতে পারবো কি না, পারবো। তাহলে কেসগুলো ধীরে ধীরে আমাদেরকে সাজায় নিয়ে বের করে রাখতে হবে। তুলে ফেলো সবাই, শেষ করে তুলে ফেলো। হয়েছে, আমাদের তোলা হয়েছে সবার? আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কেস নাম্বার 4। কেস নাম্বার 3 আমরা সবাই বুঝছি, কেস নাম্বার 4
এবার একটা অবজেক্টকে আবারও টেনে উপরের দিকে তোলার চেষ্টা করা হবে। আচ্ছা, এইবার যেটা করব, এই কোণটা তো আমাদের থিটা আছে, তাই না? এবার যেটা করব সেটা হচ্ছে এই যে যেই ডাইরেকশনে বস্তুটা থাকবে, মানে যেই তল বরাবর আছে সেই তলের সাথে একটা কোণ করে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগের বার কি করছিলাম বলতো, তল বরাবর টেনে নিয়ে যাচ্ছিলাম, তল বরাবর টেনে নিয়ে যাচ্ছিলাম। এবার তলের সাথে ধরো আলফা কোণে টেনে নিয়ে যাচ্ছি। কত করে টেনে নিয়ে যাচ্ছে? আলফা কোণে টেনে নিয়ে যাচ্ছি। এখন কি করা যায় বলো? এটা কত বল দিচ্ছিলাম আমরা আগের বার? এফ বল, এখনো এফ বল দিচ্ছি। এখন যদি আমাদেরকে বলা হয় যে এটাকে ফার্স্টে কি কি বল আছে সেগুলো বের করতে, আমাদের কাজ কি ছিল? যতগুলি বল পাচ্ছিলাম সেগুলোকে কয়টা এক্সিসে ভাগ করতেছিলাম? দুইটা এক্সিসে, এক্স এক্সিসে আর ওয়াই এক্সিসে। যতগুলি বল পাচ্ছিলাম, তাহলে এখানে আমরা বল পাচ্ছি হচ্ছে এফ বল। তাহলে এফ বলটা কি এক্স এক্সিস বরাবর আছে? আমরা আগে এক্সিসটা যদি ধরে নিই, ভাই এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, আর এর সাথে লম্ব যে দিকটা আছে সেটা হচ্ছে ওয়াই এক্সিস। যদি ওয়াই এক্সিস ধরে নিই, তাহলে আমরা এক্স আর ওয়াই এক্সিসে হচ্ছে সবগুলো বলকে বিভক্ত করে নেব। এক্স আর ওয়াই এক্সিসে সবগুলো বলকে বিভক্ত করে নেব। ধরেন ভাই, এত তো পারবো না সবাইকে দেন। তাই বাবারা, তোমরা একটু নাও তো, দেখা হচ্ছে নাও, একটু পাস করে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। বসবি? হুম। একটু খেয়াল করে, এদিকে হচ্ছে এফ বল, তাহলে বলেন তো এফ বলের এই দিকের উপাংশটা কি হবে? যেদিকে কোণ জানা থাকে সেদিকের উপাংশটা কি হয়? যেদিকে কোণ জানা থাকে সেদিকের উপাংশটা কি হয়? কস হয়, কস। কয়বার বলবো জীবনে? 1000 বার বলবো আমি, একবারই বলে দিচ্ছি, এরপর আর কিন্তু কোনোদিন বলবো না, ঠিক আছে? যেদিকের কোণ জানা থাকবে সেদিকের উপাংশ কি হবে? কজ উপাংশ হবে, ঠিক আছে? তাহলে এদিকে আলফা কোণ জানা আছে, তাহলে এই এফ বলের এই আলফা কোণের উপাংশটা কি হবে? এফ কজ আলফা, ঠিক আছে? আর তার সাথে লম্ব দিকের উপাংশটা কি হবে বলেন দেখি? কজ আলফা লম্ব দিকের উপাংশটা কি হয়? এফ সাইন আলফা। এগুলো ভেক্টর চ্যাপ্টারে আমরা উপাংশ বিভক্ত করা শিখেছি, অসংখ্যবার শিখেছি, তাই না? আচ্ছা, এইবার আমরা দেখব যে বস্তুর উপরে আর কি বল আছে। বস্তুর উপরে খাড়া নিচে দিকে কি কাজ করে বলতো? খাড়া নিচের দিকে কি কাজ করে? এমজি বল কাজ করে। খাড়া নিচের দিকে এমজি বল কাজ করে। এইবার কাজ হচ্ছে এমজি কে এক্স আর ওয়াই এ বিভক্ত করা, তাই না? এটা কি আগের মতোই না? এটা আগের মতোই না? দেখো তো, এই তলের লম্ব দিকের উপাংশটা কি হবে মনে পড়ে? এই কোণটা থিটা হলে এই কোণটা কত হয়? থিটা হয়। তাহলে এটা কি হবে? এমজি কস থিটা। এটা হবে হচ্ছে এমজি কস থিটা। জি বলেন স্যার, ফার্স্ট কোন ক্লাসে বলেন তো আপনি? 9। তাহলে আপনার 11:30টার সময় আসতে হবে, একটু বসেন। হ্যাঁ, একটু বসেন। হ্যাঁ, ঠিক আছে। এমজি কস থিটার দিকে কাজ করছে, ঠিক আছে? আর তার সাথে এমজি কস থিটার দিকে কাজ করে, তার লম্ব দিকের উপাংশটা কি হবে বলেন তো? এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা। লম্ব দিকের উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আর কোনো বল আছে কি? বলেন বলেন, আর কি বল আছে? হুম, তলের প্রতিক্রিয়া বল আছে না? তলের সাথে লম্ব দিকে কাজ করে, কি বলো তো? প্রতিক্রিয়া বল। এটার নাম কি দিব? আর কি বল আছে বলেন তো? ঘর্ষণ বল আছে না? ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? গতি কোন দিকে? বস্তুর গতিশীলতা যদি আমরা ধরে নিই যে বস্তুকে যদি এদিকে টানা হচ্ছে তাহলে বস্তু এদিকে গতিশীল, তাহলে ত্বরণ কোন দিকে? এই বরাবর। তাহলে বস্তু যদি এদিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ কাজ করবে তার বিপরীত দিকে। তাহলে তলের সাথে এই বরাবর ঘর্ষণ বল কাজ করতেছে। জিনিসটা কি কঠিন লাগতেছে না মজা লাগতেছে বলো? বলবি না তো যে মজা লাগতেছে? বলবি? মজা লাগলেও বলবি না মজা লাগতেছে? তোদের সিঙ্গারা খাইতে খালি মজা লাগে, অঙ্ক করতে ভাল লাগে না, পড়াশোনা করতে ভাল লাগে না। খা সিঙ্গারা খা।
ওয়াই অক্ষ বরাবর বস্তুর কোনো গতিশীলতা আছে? তাই অক্ষ বরাবর ত্বরণ কত? তাহলে বল কত? এবার বলো ওয়াই অক্ষ বরাবর মোট কয়টা বল আছে? প্রতিক্রিয়া বল আর mg cos থিটা f sin আলফা, এই দুটো একই দিকে না? দুটো সাইন একই রকম ধরো, আর প্লাস f sin আলফা, আর এটা কি আছে তার বিপরীতে কি আছে? মাইনাস mg cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? mg cos থিটার পাশে গেলে প্লাস হয়ে যাবে না? আর f sin আলফা এর পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস f sin আলফা। তাহলে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করছো কি, প্রতিক্রিয়া বল সবসময় কি mg হয়? প্রতিক্রিয়া বল আমরা কেস নাম্বার 1 এ দেখছি হচ্ছে mg, কেস নাম্বার 2 তে দেখছি mg cos থিটা, কেস নাম্বার 3 তে দেখছি mg cos থিটা, আর কেস নাম্বার 4 এ এসে দেখতেছি হচ্ছে mg cos থিটা মাইনাস f sin আলফা। তার মানে প্রতিক্রিয়া বলটা কিন্তু সবসময় একই রকম থাকে না, এটা নির্ভর করে, চেঞ্জ হয়, প্রতিক্রিয়া বলটা চেঞ্জ হয়। তাহলে আর ইকুয়াল mg cos থিটা মাইনাস f sin আলফা। এবার আসি হচ্ছে এখানে আমরা fk এর মান বের করব। fk কে কি লেখা যায়? মিউ কে ইনটু আর। তাহলে ঘর্ষণ বলের মান কি একই রকম থাকে না পরিবর্তিত হয়? পরিবর্তিত হয়। তাহলে মিউ কে ইনটু, যেহেতু প্রতিক্রিয়া বল পরিবর্তিত হচ্ছে তাহলে ঘর্ষণ বলের মানও কি হবে বলো তো? পরিবর্তিত হবে। এটা এক একটা কেসে এক এক রকম আসতেছে, মানে এইগুলো এক একটা আসলে অঙ্ক, আলাদা আলাদা ডিফারেন্ট ম্যাথ, ঠিক আছে? Summation of fx equal to ma। বলেন x axis বরাবর কয়টা ফোর্স আছে? f cos alpha একটা, আর হচ্ছে mg sin theta, আর এটা হচ্ছে fk। তাহলে হচ্ছে f cos alpha কে যদি আমরা ত্বরণের দিকে ধরি, মাইনাস mg sin theta, মাইনাস আছে কি বলেন তো f fk ইজ ইকুয়াল হচ্ছে ma। fk কে আমরা কি পাইছি? দেখেন fk কে আমরা কি পাইছি সেটা আমরা এখানে বসাই দেব, মিউ কে ইন্টু mg cos থিটা মাইনাস f sin আলফা ইজ ইকুয়াল টু ma। তো এখান থেকে ত্বরণ বের করা যাবে না? আমরা ত্বরণের ইকুয়েশনটা লিখলাম না, জাস্ট m দিয়ে বোথ সাইডে ডিভাইড করলেই তো হয়ে যায় নাকি? দেখেন বুঝছেন কিনা সবাই? আমাদের টপিকটা কি চলতেছে বলতো? নিউটনের দ্বিতীয় সূত্র, তাই না? নিউটনের দ্বিতীয় সূত্র চলতেছে। তো নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা প্রয়োগগুলো দেখতেছি যে কোথায় কোথায় আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগগুলো করতে পারি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি আমরা সবাই? বুঝছি। এখন প্রয়োগের আরেকটা জায়গায় আমরা যাব। তোমরা ক্লাস 9-10 পুলির অঙ্ক করছো? পুলি, কপিকল বা পুলির অঙ্ক করছো? করছি কিনা? নিউটনের দ্বিতীয় সূত্র আছে না আমাদের? তাহলে পুলির অঙ্কগুলো আমরা এখন দেখবো আজকে। ঠিক আছে, হেডিং দেন হচ্ছে পুলি বা কপিকল। কপিকল বা পুলি, এগুলা তোমরা বলবো হ্যাঁ আমাদের ইন্টারনেট সিলেবাসে তো মনে হয় এগুলো নাই। নিউটনের দ্বিতীয় সূত্র যেই জায়গায় আছে সেখানে সবকিছুই আছে। কথা বুঝতে পারছি? নিউটনের দ্বিতীয় সূত্র আছে মানে হচ্ছে সবকিছুই আছে।
তাহলে পুলি যখন আমরা করবো, পুলির আমরা কয়েকটা কেস দেখব। তোমরা এগুলো শিখছো, আগেও শিখছো, আমরা এখন দেখবো আবার সিম্পল। পুলির জন্য এবার কেস নাম্বার, পুলির কেস নাম্বার 1 হেডিং দাও। পুলির কেস নাম্বার 1। পুলি জিনিসটা কি মনে আছে তোমাদের? পুলি জিনিসটা দিয়ে কি করে? গ্রামে গেছো কখনো? গ্রামে কুয়া দেখছো? কুয়াতে পানি তুলে কিভাবে? একটা দড়ি দিয়ে টান দেয়, আর এক পাশে বালতি থাকে, এবার সাইডে দিলে বালতিটা নিচে যায়, পানির ভরে, এবার টান দিলে উঠে। আটকানো থাকে কোথায়? একটা গোল চাক্কার মতো জিনিসের মধ্যে না? দ্যাট ইজ পুলি। ওই সিস্টেমটাকে পুলি বলে। পুলি কতটা আসছে হচ্ছে পুল থেকে। পুল মানে টানা, টেনে করে জিনিসকে উঠানো হচ্ছে, এক পাশ থেকে টানতেছে, এক পাশ থেকে উঠতেছে। কথা কি বোঝা গেছে? তাহলে সেই পুলি দেখবো আমরা যদি কেস নাম্বার 1 দেখি। এগুলো তোমরা যদি ক্লাস 9-10-এ দেখছো, আমি খুব বেশি ডিটেলস কথাবার্তা আর বললাম না। সো এখানে কোনো একটা সিস্টেম থেকে এরকম ওই যে চাক্কাটা ঝুলানো আছে, শুরু হয়েছে। যাত্রা তবে শুরু হোক হে নবীন। এই পুলির এক পাশে আমরা দড়ি দিয়ে একটা অবজেক্টকে ঝুলাই দিছি, এই পুলির আরেক পাশে আমরা দড়ি দিয়ে আরেকটা অবজেক্টকে ঝুলাই দিছি। এই যে দুইটা অবজেক্টকে আমরা এখানে ঝুলাই দিলাম। একটা অবজেক্টকে আমরা ধরলাম হচ্ছে M1 অবজেক্ট, একটা অবজেক্টকে ধরলাম হচ্ছে M2 অবজেক্ট। মশা তাড়াচ্ছে না? একটা হচ্ছে M1 অবজেক্ট, হচ্ছে M2 অবজেক্ট। দেখো এই বস্তুটা, এই সিস্টেমটাকে যদি আমি এভাবে রাখি, মনে করো M1 আর M2 যদি সমান হয়, দুটার ম্যাচ যদি ইকুয়াল হয়, বলো তো কি ঘটবে? এও যতটুকু টানতেছে, এও ততটুকু টানতেছে, স্ট্যাটিক অবস্থায় থাকবে, নড়াচড়া করবে না। কিন্তু যদি ইমব্যালেন্সড হয়, M1 আর M2 যদি সমান না হয়, তাহলে কি হবে? একটা যেটা ভারী সেটা নিচের দিকে পড়তে থাকবে, আর যেটা হালকা এটা উপরের দিকে উঠতে থাকবে। কথা কি ঠিক কিনা ভুল বলে? ওকে, তাহলে এখানে আমরা এইটা ঘটার কারণটা কি চিন্তা করে দেখেন। মনে করেন একটা বড় একটা ছোট, ধরেন M2 বড়, M1 ছোট, তাহলে আমরা লিখে দিলাম যে ভাইয়া M2 কে আমরা বড় ধরতেছি আর M1 কে আমরা ছোট ধরতেছি, ধরলাম, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই M2 এর উপর একটা বল আছে, সেই বলটা কি বলেন তো? M2G, সোজা নিচের দিকে অভিকর্ষজ বল। M1 এর উপরে একটা বল আছে, সেটাকে হচ্ছে কি বলতো? M1G। আর কোনো বলের অস্তিত্ব এই জায়গায় আছে? আর কোনো বলের অস্তিত্ব এই জায়গায় আছে? আছে কিনা বলেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নাই, কিন্তু হ্যাঁ, আচ্ছা দেখো এখানে যে বলটা, ওই যে M2G লিখছি, বল তো অবশ্যই আছে। আচ্ছা, এখানে আরেকটা বল আছে। কোনো জিনিস আসলে এই ফিলটা কোনো একটা বস্তুকে দড়ি দিয়ে বেঁধে যখন ঝুলায় দেওয়া হয়, তখন যাকে ঝুলানো হয় সেই বলটা অনুভব করতে পারে, আর কেউ পারে না। ঠিক আছে? জীবনে একটা কাজ কোনোদিন করবো না, গলায় ফাঁসি কোনোদিন দিবা না, দিলে এই বলটা অনুভব করতে পারবো। ওই সাইন্স শিখতে গিয়ে এই কাজটা করা যাবে না। কথা কি বুঝছো? হ্যাঁ, কারণ যে গলায় দড়ি দেয় সে ফিল করে কি জানো? তাকে উপরে মনে হয় কে জানি খিচে টান দিচ্ছে, উপরের দিকে টান, তার ওজন নিচের দিকে, আর উপরে দিকে কে জানি টানতেছে। কথা কি বুঝতে পারছো? বুঝো নাই মনে হয় আমার কথাটা। হ্যাঁ, দড়ির টান থাকবে বা সুতার টান থাকবে, টান বল থাকবে। কেন? এই জিনিসটা কোথা থেকে আসলো, কিভাবে চিন্তা করা যায়? একটু চিন্তা করি চলো। এটা যে নিউটনের প্রথম সূত্র থেকে এটা চিন্তা আসবে। নিউটনের প্রথম সূত্র থেকে আসবে। কিভাবে আসবে দেখো, মনে করো দড়ির কথা বাদ দিলাম, গলার ফাঁসের কথা বাদ দিলাম। চিন্তা করো যে আমাদের যে ফ্যানটা মাথার উপরে ঝুলতেছে, ওকে তো কাইন্ড অফ মনে হচ্ছে না দড়ি দিকে ফাঁসি দিয়ে ঝুলে রাখছে না? তাহলে এই বস্তুটার উপরে কি কোনো বল আছে? অভিকর্ষজ বল আছে না? খাড়া নিচে দিকে কাজ করে না? আচ্ছা, নিউটনের প্রথম সূত্র কি বলে রে বাবারে, বলো তো? প্রথম সূত্র কি বলে? স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে যদি বাহ্যিক বল না থাকে। কিন্তু বাহ্যিক বল থাকার পরও যদি কোনো বস্তু স্থির থাকে, সম্ভব না। আচ্ছা দেখো তো বাহ্যিক বল আছে কিনা বস্তুর উপরে? তার ওজন নিচের দিকে, পৃথিবী তাকে টানতেছে। তাহলে পৃথিবীর যে অভিকর্ষজ বল তার নিচের দিকে কাজ করছে। বাবারে একটু খাড়া নিচের দিকে কাজ করছে, কি বলতো? অভিকর্ষজ বল। মানে বাহ্যিক বল আছে, বাহ্যিক বল থাকার পরও এই বস্তুটার উপরে কি হচ্ছে না বলেন তো? গতিশীল হচ্ছে না, তাই না? স্থির বস্তু স্থির থাকতেছে,
যদিও বাহ্যিক বল আছে, এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে এর বিপরীত দিকে, এই যে ধরতে পারছেন, এর বিপরীত দিকে কেউ যেন তাকে টেনে ধরে রাখছে, এই বলটাকেই বলে টেনশন ফোর্স বা টান বল। এটাকে আমরা ধরে নিই, এটা আসলে বোঝা যায় না। যেদিন এটা ছিঁড়ে যাবে, ফ্যানটা মাথার উপরে এসে পড়বে, সেদিন বুঝবা যে এটার মাহাত্ম্য কি ছিল, টান বলটা কতটুকু ছিল। তার আগ পর্যন্ত বুঝবা না। বুঝছো না? বুঝো না আমার কথা? ঠিক আছে। তার মানে এইটা আটকায় রাখছে উপরের দিকে একটা টেনশন ফোর্স বা টান বল দিয়ে তাকে ধরে রাখা হয়েছে, নিচের দিকে এমজি কাজ করছে। তাহলে দুইটা আসলে সমান সমান। একটা উপরে যতটুকু, নিচে ততটুকু। যতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটবে ততক্ষণ পর্যন্ত বস্তুর উপরে মোট বল বা নেট ফোর্স কত? 0। তার মানে এই বস্তুর উপরে বাহ্যিক মোট বল কত? 0। তার মানে নিউটনের প্রথম সূত্র এবার ঠিক আছে। মোট বল আসলে 0, এই জন্য স্থির বস্তু কি আছে? স্থিরই আছে। কথা কি বুঝে গেছে? তার মানে এখানে টেনশন ফোর্সটা আছে কিনা? আচ্ছা, তাহলে এই যে m2g, ওর উপরে টেনশন ফোর্স আছে কিনা? ওর উপরে টান বল আছে কিনা? আছে। তাহলে এই দড়ির টান বলটা আমরা এখানে দিয়ে দিলাম। বলুন তো ওর উপরে যে m1 এর উপরে টান বল আছে কিনা? আছে। তো যারা এই টান বলের দিক দেয়া নিয়ে একটু সন্দিহান থাকেন, তাদের জন্য আমি একটা টিপস বলে দিতে পারি। সেটা হচ্ছে, টান বলের দিক হবে সবসময় কপি কলের দিকে। খাতায় লিখে রাখেন, টান বলের দিক হবে সব সময়, এত চিন্তা করা লাগবে না, লিখবা সব সময় কপি কলের দিকে, কপি কল অভিমুখে। কপি কল বা পুলি, তাই না? পুলির দিকে, কপি কল বা পুলির অভিমুখে, কপি কল বা পুলির অভিমুখে। তাহলে এই যে টান বলটা দেখো, এই যে পুলি উপরের দিকে আছে না, চাক্কাটা উপরের দিকে না, টান বল এই দিকে, এইটারও টান বল কোন দিকে? পুলির অভিমুখে হবে। ঠিক আছে? কোনো চিন্তা ছাড়াই এই ছবিটা এঁকে ফেলবা, টান বলের তীর চিহ্ন দিয়ে ফেলবা। তাহলে এখানে বস্তু কয়টা? দুইটা বস্তুর জন্য দুই রকম ঘটনা ঘটবে, তাই না? এখন দেখো, আমরা বুঝতেই পারতেছি, আমরা ধরেই নিয়েছি m2 বড় আর m1 হচ্ছে ছোট। তা আমরা ধরে নিচ্ছি যে এটা নিচের দিকে যাবে আর এটা উপরের দিকে যাবে। দেখেন তো, দুইটা একই সাথে, একটা নিচে একটা উপরে না? তার মানে এইটার ত্বরণ যদি নিচের দিকে হয়, এটার ত্বরণ উপরের দিকে। এইটার ত্বরণ যত, এইটার ত্বরণ তত হবে। বুঝো নাই আমার কথা? একই সাথে তো, একটা নামতেছে একটা উঠতেছে, তাই না? তাহলে দুজনের ত্বরণ কি? একই রকম হবে। তাহলে পুরো সিস্টেমের ত্বরণ আমরা ধরে নিলাম a। দ্যাট মিনস m2 নিচের দিকে a ত্বরণে গতিশীল আর m1 উপরের দিকে a ত্বরণে গতিশীল। এই পর্যন্ত বুঝছি কিনা? m2 নিচের দিকে a ত্বরণে গতিশীল আর m1 উপরের দিকে a ত্বরণে গতিশীল। পুরো সিস্টেমের ত্বরণটা হচ্ছে a। ক্লিয়ার? ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা এখন ইকুয়েশনে চলে যাব। আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র আমরা শিখব। দুইটা বস্তুর জন্য আলাদা আলাদাভাবে নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। দুইটা বস্তুই কি এখানে গতিশীল না? কোনটা স্থির আছে? একটা নামবে, একটা উঠবে। যদি এরকম হয়, তাহলে আমরা যদি বলি m2 বস্তুর জন্য, m1 লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। m2 বস্তুর জন্য সামেশন অফ f ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? m2a, কারণ m2 বস্তুর ত্বরণ হচ্ছে a। তাহলে এই a বস্তুর উপরে, m2 বস্তুর উপরে কি কি বল কাজ করছে বলেন তো বাবারা? দুইটা বল কাজ করতেছে। বস্তু যেহেতু নিচের দিকে গতিশীল, ত্বরণটা আমরা নিচের দিকে, বলেন তো কোন বলটা বড়? m2 বড়, m2g বড় নাকি t বড়? m2g বড়, কারণ ও উইনার, t হচ্ছে লুজার। ও উপর দিকে টানার পরও সে নিচের দিকে যেতে পারতেছে, কারণ ও বড়। m2g যেদিকে ত্বরণ সেদিকে। তাহলে m2g কে আমরা পজিটিভ ধরে নিলাম, মাইনাস টি ইজ ইকুয়াল টু হচ্ছে m2a। এগুলো আপনারা ক্লাস 9-10 করছেন না? করেন নাই? এক নাম্বার। নতুন লাগতেছে কার কাছে? আপনার কাছে, নাফিসা। ওকে, এইবার বলুন তো, সামেশন অফ f ইকুয়াল টু কি লিখতে পারি? m1 অবজেক্টের জন্য m1 এ, কারণ তার এর ত্বরণ কি? a। হ্যাঁ, এইবার বলেন উইনার কে? বস্তু যাচ্ছে উপরের দিকে, উইনার টি, লুজার কে? m1g। তাহলে টি উপরের দিকে মাইনাস হচ্ছে m1g ইজ ইকুয়াল টু হচ্ছে m1a। পাইছি কয়টা ইকুয়েশন? দুইটা। এখন দেখেন আমাদের এখানে প্রশ্নে দেয়া ছিল কি কি? প্রশ্নে দেয়া ছিল দুইটা জিনিস। একটা হচ্ছে এই দুইটা বস্তুর ভর ছাড়া আর কিছু দেয়া ছিল না, ম্যাস ছাড়া, ভর ছাড়া, m1 আর m2 ছাড়া আর কিছু দেয়া ছিল না। তাহলে এখন আমাদের আননোন হচ্ছে দুইটা।
একটা হচ্ছে সুতার টান টি, আর একটা হচ্ছে বস্তুর ত্বরণ বা সিস্টেমের ত্বরণ এ। সুতার টান টি আর সিস্টেমের ত্বরণ এ, এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। তাহলে ইকুয়েশন দুইটা পাইছি, দুইটা আননোন সলভ করা যাবে, দুটো আননোন সলভ করা যাবে। তাহলে আমরা হচ্ছে এখানে এক কাজ করি, দেখেন এখানে টি মাইনাস আছে, এখানে টি কি আছে, প্লাস আছে, দুইটা ইকুয়েশন যোগ করে দিব, 1 আর 2 যোগ করে দিব। যোগ করে দিলে কি হয় দেখেন, বাম দিকে কি আছে, m2g আছে, এখানে m2g থাকবে, এই মাইনাস টি আর প্লাস টি কাটাকাটি চলে যাবে, থাকবে কি শুধুমাত্র মাইনাস m1g ইজ ইকুয়াল টু m1 প্লাস m2। দেখো এখানে m2a আর এখানে আছে কি m1a, a কমন নিলে থাকে কি m1 প্লাস m2। তাহলে আমরা যদি সিস্টেমের ত্বরণ বের করতে চাই তাহলে a ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে g কমন নিলে কি হয় m2 মাইনাস m1 ইন্টু g হবে, ডিভাইডেড বাই এটা দিয়ে ভাগ করে দিব, তাহলে m1 প্লাস m2 ইন্টু g। এটা হচ্ছে সিস্টেমের কি পেয়ে গেলাম বলো তো, ত্বরণ পেয়ে গেলাম। সিস্টেমের ত্বরণ যদি আমরা পেয়ে যাই একবার, তাহলে কি সুতার টান বের করা যাবে। সিস্টেমের ত্বরণ এ এর মান যদি আমি এখানে বসায় দেই, বাকি সবকিছু তো জানি, তাহলে টি বের করা যাবে, যাবে কি না, বোঝো নাই আমার কথা, বুঝতে পারছি। তাহলে এ বের করতে বলে টি বের হয়ে আসবে। এই কেস নাম্বার 1 যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা এখন কেস 2 তে যেতে পারি কিনা। যাবো কেস 2 তে যাবো। কেস 2, কেস 2 কিছুই না, সিম্পল। আমাদের যে সিস্টেমটা ছিল, সিস্টেমটা একটু চেঞ্জ আনবো। একটা টেবিলের উপরে একটা কর্নারে কপি কলটাকে সেট করব। এই কপি কলের একটা সুতা এখানে একটা বস্তুর সাথে কানেক্টেড থাকবে, এখানে একটা বস্তুর সাথে কানেক্টেড থাকবে, আর এই সুতাটা দিয়েই আমি নিচে আর একটা বস্তুকে ঝুলাই দিব। ধরেন এটা হচ্ছে m1 বস্তু আর এটা হচ্ছে m2 বস্তু। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে তলটা উপর দিয়ে বস্তুটা গতিশীল হবে, এখানে একটা ঘর্ষণ বল থাকার কথা না, ঘর্ষণ ঘষা খাওয়ার কথা না। আমরা প্রথমে ধরেই নিব এখানে কোনো ঘর্ষণ বল নাই, ঘর্ষণবিহীন। এটা কেস 2 তে দেখবো, পরে দেখবো ঘর্ষণ আছে। ঘর্ষণবিহীন ঘটনা কেমন ঘটে একটু দেখি। ঘর্ষণবিহীন যদি ঘর্ষণ না থাকে তাহলে কেমন হয়, ওই যে মনে করো শ্যাম্পু মাখাই দিছি, পানি আর একটু শ্যাম্পু দিয়ে পিছলা বানাই ফেলছি টাইলসের উপরে, বুঝো নাই, ওই যে গতদিন বাথরুমে পড়ে গেছিলাম না আমরা, হ্যাঁ কিভাবে গোসল করতে যেয়ে শ্যাম্পু পড়ে গেছিল, একটু ভেজা ছিল ফ্লোর, স্লিপ করে পড়ে গেছি, সবাই পড়ছিলাম একসাথে, ঠিক আছে। টাইলসের উপরে সাবান শ্যাম্পু দিলেই বুঝতে পারবা ঘটনাটা কি, জীবন কত কঠিন। হ্যাঁ দেখো, হ্যাঁ থাকতে হবে, সাপোর্ট থাকতে হবে। তাহলে এখন এই জায়গায় একটু খেয়াল করে, এই বস্তুর উপরে কি কি, প্রত্যেকটা বস্তুর উপরে কি কি বল কাজ করছে। এই বস্তুর উপরে সোজা নিচের দিকে কাজ করে কি বলতো, m2g। আচ্ছা, এই বস্তুর উপরেও কি m1g সোজা নিচের দিকে কাজ করে না, m1g। আচ্ছা, এখানে সুতার টান টি আছে কিনা বলো, সুতার টান টির দিক সবসময় কোন অভিমুখে হয়, কপি কলের অভিমুখে। তাহলে এখানে সুতার টান টি আছে কিনা, এটা কোন অভিমুখে হবে, কপি কলের অভিমুখে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, সুতা যদি হয় একটা, টান হবে একটা। সুতা যদি হয় দুই রকম, টান হবে দুই রকম। আমার কথা মনে হয় বোঝো না, একটা সুতা দ্বারাই তারা কানেক্টেড না, তাহলে ওই সুতার টান শুধুমাত্র একটাই হবে, টি হবে। যদি আলাদা আরেকটা সুতা থাকে বা দড়ি থাকে বা তার থাকে, সেটার জন্য টানের মান কি হবে, ভিন্ন হবে। টানের মান কি হবে, ভিন্ন হবে। মান ভিন্ন হইতে হবে এমন কোনো কথা নাই, বাট মান সেমও হইতে পারে, বাট দুইটা ভিন্ন ভিন্ন দড়ি বোঝানোর জন্য আমরা কি করবো, দুটা আলাদা আলাদা টান ধরে নিব, মানে এক একটা সুতার টান এক এক রকম হয়। বুঝে গেছে আমার কথা? ওকে, সেটা আমরা দেখবো, সামনে আরো কেস আসবে, সেই কেসগুলোতে আমরা দেখবো। তাহলে এখন দেখো, এই বস্তুর উপরে আর এই বস্তুর উপরে আর কোনো বল আছে, মারবো কিন্তু, ভুল বললে মারবো কিন্তু, আছে কিনা বলো। ত্বরণ তো কোনো বল না, আমি বলছি বল আছে কিনা। সাইন কোথায় দেখতে পাচ্ছ, তাহলে তোর মাথার উপরে একটা কি দিব, তলের প্রতিক্রিয়া বল হবে। তলের উপরে বসে আছে, তলের প্রতিক্রিয়া বল থাকবে না, বোঝো নাই আমার কথা, বুঝছো। তাহলে আর কোনো বল আছে, এবার নাই, এবার আমি বলে দিলাম নাই। এবার সিস্টেমটা কোন দিকে যাবে, ধরে নিই সিস্টেমটা
এই বরাবর সিস্টেমের ত্বরণ এ হবে, তার মানে এই বস্তুটা যাবে এ ত্বরণের নিচের দিকে, আর এই বস্তুটা যাবে এ ত্বরণে ডান দিকে। দেখো তো পুরো সিস্টেমের ত্বরণ বা পুরো সিস্টেমের গতিশীলতা স্যার, এই যে আর 2 মিনিট আপনার বাচ্চাগুলো কেমন কেমন করতেছে? এই বাবারা তোরা একটু আওয়াজ একটু কম কর, হ্যাঁ একটু আওয়াজ কম কর, ঠিক আছে? আমরা শুরু করবো একটু পরে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, পুরো সিস্টেমের ত্বরণ হচ্ছে এ, এদিকে আসতেছে, তাহলে এইটা এ ত্বরণের নিচের দিকে গতিশীল, এটা এ ত্বরণের ডান দিকে গতিশীল। আগের সিস্টেমটা দেখেন কেস 1 কি ছিল, একটা নিচে একটা উপরে, তার মানে পুরো সিস্টেমটা ওয়াই অক্ষ বরাবর গতিশীল ছিল বা উল্লম্বভাবে গতিশীল ছিল। কিন্তু এখন সিস্টেমটার মধ্যে 2 রকম আছে, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নামতেছে, একটা এক্স অক্ষ বরাবর ডান দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে ধরেই নিব যে ভাই আমার অক্ষ আছে 2টা, একটা আছে অক্ষ হচ্ছে এক্স অক্ষ, একটা ভাই আমার আছে ওয়াই অক্ষ। আমি যেখানে ইচ্ছে সেখানে আঁকবো, এক্স অক্ষ ওয়াই অক্ষ যে কোনো জায়গায় আঁকলেই হচ্ছে, আমি ধরে নিচ্ছি একটা এক্স অক্ষ একটা কি ওয়াই অক্ষ। এইবার বলেন তো এই সিস্টেমটার মধ্যে আমরা 2টা যখন জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে M1 বস্তু, একটা হচ্ছে M2 বস্তু। ধরেন প্রথমে আমরা M1 বস্তু নিয়েই কাজ করলাম। M1 বস্তুর জন্য যদি আমরা বলতে চাই, তাহলে এটা কোন অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এক্স অক্ষ। ওয়াই অক্ষ বরাবর তার কোনো গতিশীলতা আছে? নাই। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি গতিশীলতা না থাকে, তাহলে সামেশন অফ এফ ওয়াই কত হবে বলেন তো? 0 হবে। ওয়াই অক্ষ বরাবর বল কি আছে? আর আরেকটা আছে হচ্ছে কি বলতো, মাইনাস এম জি ইজ ইকুয়াল টু 0। ভুলে গেছো? এম জি, M1 জি নিচের দিকে আর হচ্ছে উপরের দিকে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে M1 জি। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে M1 জি, তাই না? ওকে, টান বল কি এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর? টান বল কোন অক্ষ বরাবর? আমরা নিছি কি সামেশন অফ এফ ওয়াই নিছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর। এবার আসি হচ্ছে সামেশন অফ এফ এক্স। সামেশন অফ এফ এক্স, এফ এক্স কি এক্স অক্ষ বরাবর বস্তুর ত্বরণ আছে কি না? আছে। বস্তুর ভর কত? M1। তাহলে সামেশন অফ এফ এক্স গুলো কি হবে? M1 এ। তাহলে এখানে আমরা এবার এক্স অক্ষ বরাবর বল কয়টা আছে? একটা, সেটা কি শুধুমাত্র টান। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে M1 এ, এটাকে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ওকে, এবার যাব হচ্ছে M2 অবজেক্টের জন্য। M2 অবজেক্টের জন্য, M2 অবজেক্টের জন্য আমরা কি লিখতে পারি একটু খেয়াল করুন। বস্তুর কি এক্স অক্ষ বরাবর কোনো গতিশীলতা আছে? কিছু নাই। তাহলে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স আছে বাবারে? নাই। তাহলে এর শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর আছে না? এক্স অক্ষ বরাবর কোনো ফোর্সও নাই, গতিশীলতাও নাই, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে এটা হচ্ছে M2 কি হবে বলতো? এ। M2 অবজেক্টের জন্য না, M2 অবজেক্টের জন্য কাজ করতেছে না। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে? সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু M2 এ। তাহলে এখন আমরা ওয়াই অক্ষ বরাবর ফোর্স কয়টা? 2টা, একটা হচ্ছে M2 জি, একটা হচ্ছে টি। উইনার কে বলতো? M2 জি, M2 জি মাইনাস টি। তাহলে M2 জি মাইনাস টি ইজ ইকুয়াল হচ্ছে M2 এ। এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব? যোগ করব। তাহলে 1 নাম্বার প্লাস 2 নাম্বার, এই দুটো যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 2 নাম্বার ইকুয়েশন, সরি আমি লিখি নাই, 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখানে আসলে হচ্ছে প্লাস টি, এখানে আসলে হচ্ছে মাইনাস টি। বামে থাকে কে? বাঁচলো কে? M2 জি। ডান দিকে কে কে আছে দেখো তো? M1 এ, আর এখানে হচ্ছে M2 এ। তাহলে এ কমন নিলে থাকে কি? M1 প্লাস M2। তাহলে এ ইজ ইকুয়াল টু কি লেখা যায় এভাবে? M2 জি ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই সিস্টেমের ত্বরণ কি পাওয়া গেছে? এই সিস্টেমে কি আমরা কোনো ঘর্ষণ চিন্তা করছি? কিন্তু পুরো সিস্টেমটা আসছে কি থেকে বলতো? কোত্থেকে আসছে বলতো? নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ না? দেখো তো, নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ করছি না আমরা সব জায়গায়। তাহলে এটা দিকে ছিল হচ্ছে আমাদের কেস নাম্বার 2। আজকের এই পর্যন্তই। এরপরের দিন আমরা কেস 3, 4, 5, 6, 7 যা আছে দেখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।